এখন তো নির্বাচন কমিশনের তো নিয়ম এটা যে যারা ভোট দিতে যাবে না তাদেরকে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে গিয়ে বলবে যে আপনারা ভোট দিতে চলুন, আমরা নিরাপত্তা দেবো। এটা তো দায়িত্বের মধ্যে পড়ে নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনের অধীনে ভোট করছি, এটা সবাইকে মাথায় রাখতে হবে। ये मोदी जी प्राइम मिनिस्टर होते हुए भी इस तरीके की घटिया बातें करते हैं, इसमें उनकी रुचि को पता चलता है सर देशवासियों की निगाहों में। वो कौन सा रुचि के हमारे पीएम थे इसको पता चलते है। मोदी जी खुद डरे हुए हैं, चुनाव के अंतिम चरण तक जो सूचना उनको मिल रही होगी शायद मोदी जी की प्रस्थान तय है। उन्होंने नारा लगाई थी, चुनाव जब शुरू हुई थी उन्होंने नारा लगाई थी इस बार 400 पार। हम दावे के साथ ये कह सकते हैं इस बार मोदी जी सत्ता से बाहर, और ये सत्ता से बाहर होने की जो संभावना स्पष्ट हो चुकी है, इससे डरे हुए मायूसी में छा गए बौखलाए हुए मोदी जी क्या कुछ बोलते हैं देशवासियों को पता चलता है। इनको घोर निंदा सारे देशवासी कर रहे हैं कि एक प्रधानमंत्री की जुबान से इस तरह की घटिया बातें करना ये किसी सूरत में उचित नहीं है। ये सारे देशवासी की राय है। तो ये राय अगले चरण की ये चुनाव 1 तारीख को होने जा रहे हैं, उसमें भी इसका झलक आपको देखने को मिलेगा। हाँ, কি করেছে দিদি জানে আর তাদের নায়িকারা জানে। তবে নায়িকা নায়ক তো অনেক হলো, গায়ক নায়ক নায়িকা অনেক হলো। এবার পার্লামেন্ট করার মতন কিছু লোকের দরকার। আমি কারোর যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন করছি, সকলে যোগ্য, কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বিশ্বাস করেন না যোগ্যতাকে, সেই রাজ্যে যোগ্য প্রার্থী পাওয়া তো মুশকিল তৃণমূল দলে। তাই তৃণমূলের গুটি কয়েক ব্যক্তি ছাড়া পার্লামেন্টে কাউকে দেখতে পাই না। যেটা সত্য সেটা সত্য বলতেই হবে। আমি কারোরই যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না, কারোর শিক্ষা নিয়ে প্রশ্ন করছি না, কারোর দক্ষতা নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু কথা হলো পার্টি তাদেরকে সেভাবে ব্যবহার করবে তবে তো। এখন দিদির ধারণা যে ভোটে তো হারবই, নায়ক নায়িকাকে নামিয়ে যদি ভোটে জিতে যায়, গ্ল্যামার কুইনদের নামিয়ে ভোটের বাজার যদি গরম করা যায়, আর তো কোনো কারণ নেই, তার জন্য নামানো হয়েছে। মেয়রের চেয়ারে বসে ফিরাদ হাকিম বলছে যে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে, কমিশনে এই অভিযোগ মর্মে অভিযোগ করেছেন। মেয়রের চেয়ারে বসে আছেন এবং সংখ্যালঘুদের উদ্দেশ্যে, মানে শুধুমাত্র একটা সম্প্রদায়। হ্যাঁ, ওখানকার যিনি মেয়র সিদ্ধু নিজেকে আগে মুসলমান মনে করেন, তার কথাবার্তায় আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলায় তার প্রচারে ঢঙে তিনি মুসলমানদেরকে দিদির মুসলমান প্রতিনিধি, তিনি আগে নিজেকে মুসলমান মনে করেন, তারপরে ভারতীয় মনে করেন, তারপরে বাঙালি মনে করেন, তারপরে ভোটার মনে করেন। কোথায় যাবো আমরা? দিদির মুসলমান তার খেলার তিনি একজন প্লেয়ার, তিনি কতটা মুসলমান সেটা মুসলমান সমাজ ভালো করে যাবে। মুসলমান সমাজের কাছে তাদের পরিচয় খুব পরিষ্কার। কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে। কলকাতা শহরে আমি দায়িত্ব নিয়ে বলছি, শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে। অতএব তিনি কত বড় মুসলমান এটা মুসলমান সমাজ জানে। তিনি মুসলমানের অভিনয় করেন, ভোটের বাজার দিদি হয়ে দালালি করেন, কিন্তু তিনি মুসলমান সমাজের জন্য কিছু করেননি, সেটা মুসলমান সমাজ ভালো করে জানে। তা যদি করতো তাহলে কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি তার নেতৃত্বে লুট হয়ে যেত না, প্রমোটারদের হাতে চলে যেত। আমি চ্যালেঞ্জ করছি। দীর্ঘদিনের অভিযোগ এলাকায়
দুর্নীতির অভিযোগ মানুষকে রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে বা অভিযোগ নেই পুরোনো অভিযোগ। হ্যাঁ, এই তো গতবারও যখন হয়েছে, যখন যখন জাইলা থেকে আমাদের যখন যখন এই পশ্চিমবঙ্গে এই মানে সাইক্লোন এসছে ইয়াস, আমরা তখনই বলেছি যে সুন্দরবনকে বাঁচাতে বাঁধকে আরো শক্তিশালী করা হোক। পশ্চিমবঙ্গ সরকারের একটাই নীতি, তা হলো ঠাকুর রামকৃষ্ণকে মান্যতা দিয়ে টাকা মাটি, মাটি টাকা। তাই ইরিগেশন দপ্তর গোটা যারা দায়িত্ব সুন্দরবনকে রক্ষণাবেক্ষণ করা, সেখানে চুরি হয় না, সেখানে ডাকাতি হয়। ফলে মানুষের সেখানটায় সামান্য প্রাকৃতিক দুর্যোগে এই ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনে হয়, এটা আজকে নতুন কথা নয়। সাইক্লোন তুফান সুন্দরবনে, পূর্ব মেদিনীপুরে, বাংলাদেশ হয়, এটা কোনো নতুন কথা নয়। কিন্তু আমাদের আগাম প্রস্তুতিটা কি, এটা হচ্ছে আলোচনার বিষয় হওয়া উচিত। আজকে উড়িষ্যা, সেই উড়িষ্যা হয়তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য, সেখানকার যে এখানে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যবস্থা উড়িষ্যাতেও আছে। উড়িষ্যাতে এত বড় বড় ঘটনা ঘটে যায়, কোনো দুর্ঘটনা দেখতে পাবে না। এত বড় বড় তুফান উড়িষ্যায় হয়, সেখানে কিছু আমরা দুর্ঘটনা দেখতে পাই। তার কারণ উড়িষ্যা গত কয়েক বছরে, সেখানে আমাদের সরকার নাই বা থাকে, গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য তার রাজ্যকে যেভাবে প্রস্তুত করেছে, আমরা তার ছিটে ফোটাও নেই আমাদের রাজ্যে। ফলে গাছ পড়ে গেলেও সেই গাছকে সরাতে পাবলিককে নামতে হয়। তাহলে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টটা কি হলো, ডিজাস্টার রেসপন্সে ফোর্স তার কি হলো? সারা সুন্দরবন এলাকায় লবণ জল প্রবেশ করে গেল, জমি জায়গার 12টা বেজে গেল, ঘর বাড়িতে উড়েই গেল। এত গৃহের টাকা, এত পঞ্চায়েতের টাকা, এত ইরিগেশনের টাকায় বাঁধ নির্মাণের টাকা সব জলে গেল। আবার বাঁধ নির্মাণ হবে, আবার কিছু তৃণমূলের চোরদেরকে কাজের বরাদ দেওয়া হবে, যে কাজ তাই চলবে, আবার সেই গাড়ি একইভাবে চলবে। গোটা কলকাতা জলের তলায় কেন? যদি কলকাতায় জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রাখা হতো, জলের তলায় যেত না। আচ্ছা, কলকাতা প্রমোটারদের স্বর্গ হয়ে গেছে, কনক্রিটের জঙ্গল হয়ে গেছে, ফলে কলকাতা জলের তলায়। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতার একটার পর একটা নজির আমরা দেখতে পাচ্ছি। দিদি ভোট নিয়ে ব্যস্ত, রেমাল সামলাচ্ছে, রেমাল সামলাচ্ছে সাধারণ মানুষ, কোনো প্রশাসন নেই সেখানে। তাদের রুটি রুজি সব শেষ, ঘর বাড়ি শেষ, চাষের জমি শেষ। দিদি বলবে মামাটি মানুষের রাজ্যে বসবাস করতে আপনারা, দিদিকে দেখে ভোট দাও। কাকে দেখে ভোট দেবে? কেন দিদিকে দেখে ভোট দেবে? আপনি মজা করছেন ভোটের সময়, রেমালকে নিয়ে ছেলে খেলা করলেন আপনি। এতদিন ধরে আলোচনা চলছে খবরে কাগজে, মিডিয়াতে, সবকিছুতে। কি প্রস্তুতি আপনার বলুন? দিশাহীন দশাহীন এই সরকার। তাই স্বাভাবিকভাবে মানুষের দুর্যোগে শেষ নাই। প্রাকৃতিক দুর্যোগে মানুষের দুর্যোগ বাড়ছে, জীবনের দুর্যোগ বাড়ছে, অর্থনৈতিক দুর্যোগ বাড়ছে।